এমন একজন মানুষ যে উদ্দেশ্য প্রণোদিতভাবে একজন মহিলার শ্লীলতাহানি করেছে। উনি ওনার কৃতকর্মের জন্য বিন্দুমাত্র লজ্জিত নন। করেই বা হবেন? উনি তো একজন শিল্পপতির স্পয়েলড চাইল্ড। রাধিকাকে উনি বিয়ে করেছিলেন উইদাউট হার পারমিশন, আনম্যারিড অবস্থায়, কাউকে না জানিয়ে। ওনারা একসঙ্গে রাত কাটিয়েছিলেন, তারপর হাতে নাতে ধরা পড়েন, বিয়ে করতে বাধ্য হন। অ্যাকচুয়ালি এটা একটা মলেস্টেশনের নমিস। তুমি নিচে মায়ের সামনে প্রকাশ করলে না, কিন্তু আমি জানি তুমি ভেতরে ভেতরে কিছু একটা ভেবে অস্থির হয়ে যাচ্ছ। কি ভাবছো কর্ণ? রাধিকা, আমি বুঝতে পারছি না আমি কি বলবো আর কি করে বলবো। আমি নিজেকে নিয়ে খুব ডিসঅ্যাপয়েন্টেড। আমি কিছু কনফেস করতে চাই তোমার কাছে। একজন স্বামী হিসেবে আমি কখনো চাইনি যে আমার স্ত্রীকে আমার জন্য কোর্টে গিয়ে দাঁড়াতে হোক। আজ তোমাকে কোর্টে গিয়ে কত কিছু ফেস করতে হলো, কতখানি মেন্টাল প্রেসার পড়লো তোমার উপর, সবটা আমার জন্য। আমি তোমার কাছে ক্ষমা চাইছি রাধিকা, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আজ যখন কোর্টে জাহ্নবী আমার পুরনো চিঠিগুলো দেখানোর পর বিপক্ষের উকিল আমাকে প্রশ্ন করলো, বিশ্বাস করো আমি কোনো উত্তর খুঁজে পাচ্ছিলাম না। রাধিকা, তুমি এগিয়ে এসে আমার হয়ে উত্তর দিলে। তুমি বললে তুমি আমাকে নিয়ে একটু এম্বারেসড ফিল করছো না। তোমার ওই কথাটা যে তখন আমার মনে কতখানি জোর দিল আমি বোঝাতে পারবো না। রাধিকা, বিশ্বাস করো আমি কখনো এমনটা চাইনি। আমি আমার দুঃস্বপ্নেও ভাবতে পারিনি যে আমার জন্য আমার স্ত্রীকে কোর্টে যেতে হবে। তোমার নিশ্চয়ই মনে আছে বিয়ের সময় আমরা অগ্নিকে সাক্ষী রেখে কি শপথ নিয়েছিলাম? সুখে দুঃখে বিপদে আপদে একে অপরের সঙ্গে থাকবো, পাশে থাকবো। তাহলে তুমি বলো, যে ঘটনাটা এখন তোমার সাথে ঘটছে সেটা যদি আমার সাথে ঘটতো তাহলে তুমি আমার পাশে দাঁড়াতে না? বলো, আমাকে ভরসা দিতে না? তাহলে আমার স্বামীর এমন একটা কঠিন পরিস্থিতিতে যদি আমি তার পাশে না দাঁড়াই তাহলে তো সারাটা জীবন আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। আমি জানি তুমি কোনো দোষ করোনি, তোমার স্ত্রী জানে যে তোমাকে ফাঁসানো হচ্ছে, তাহলে তুমি কেন এত ভাবছো বলো তো? আমি কি ভাবছি সেটা ভেবে কেন নিজেকে দোষারোপ করছো? আমি কিচ্ছু ভাবছি না, কিচ্ছু মনে করছি না। আরে বাবা,
সাতটা জন্ম একসাথে পথ চলার শপথ নিয়েছি। আর এটা তো একটা ছোট্ট কোর্ট কেস মাত্র। আমাদের ভালোবাসা এতটাই স্ট্রং যে সমুদ্রের উত্তাল ঢেউয়ের মধ্যে দিয়েও আমরা আমাদের ভালোবাসার নৌকোকে এভাবেই বেয়ে নিয়ে যাব। সারাটা জীবন আমরা এভাবে একসাথে লড়াই করে যাব। বলছি কর্ণ, আমাদের তো কোথাও একটা থেকে শুরু করতে হবে। তুমি বলো না কোথা থেকে শুরু করা যায়, আমি তো কিছু বুঝতে পারছি না। রাধিকা, হ্যাঁ, তোমার মনে আছে জাহ্নবী একদিন আমাকে রেস্টুরেন্টে ডেকেছিল? হ্যাঁ, ওখানে নিশ্চয়ই সিসিটিভি আছে। আমরা ওখানে কিছু ফুটেজ পেতে পারি। রাধিকা, এটা আমাদের লয়কে জানাও, কারণ জাহ্নবী তখন বলেছিল মিস্টার দত্ত ওর সাথে খারাপ ব্যবহার করেন আর ও আমার হেল্প চেয়েছিল। আমি আমার লাইফে এমন একজনকে স্বামী হিসেবে বেঁচেছি যে কিনা আমায় সম্মানও করে না। রাধিকা, আমরা যদি ওই ফুটেজটা অডিও ভিজুয়াল সহ পেতে পারি তাহলে ওটা আমরা কোর্টে প্রেজেন্ট করে আমাদের সেলফ ডিফেন্সের কথা বলতে পারবো। জাহ্নবী বারবার বলেছিল না যে আমি ওকে কাছে টেনেছি, আমি ওকে ডেকেছি ওর বারণ করা সত্ত্বেও। ওই ভিডিও ফুটেজটায় প্রমাণ হয়ে যাবে যে জাহ্নবী আমাকে ডেকেছিল। জাহ্নবী আমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করেছে, ও নিজে যেচে আমার হেল্প চেয়েছে। কর্ণ, তাহলে তো এটা আমাদের সঙ্গে সঙ্গে আমাদের লয়ারকে জানানো উচিত, বলো? হ্যাঁ রাধিকা, প্লিজ ফোন করো। হ্যালো, হ্যাঁ স্যার বলছি কর্ণর কেসের এগেইনস্টে আমরা একটা দারুণ এভিডেন্স পেয়েছি। তাই নাকি? হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, এটা তো একটা খুব ভালো প্রমাণ হবে। আমি যত তাড়াতাড়ি সম্ভব ফুটেজটা অ্যারেঞ্জ করার চেষ্টা করছি। কালকেই ওটা আমরা কোর্টে প্রডিউস করব। থ্যাংক ইউ স্যার। ওকে। বলে না কর্ণ, মিথ্যে যতই ওজনদার হোক না কেন সেটাকে নিয়ে বেশি দূর এগোনো যায় না। কদিন আগে বা কদিন পরে সেটা ঠিক সবার সামনে এক্সপোজড হয়ে যায়। একদম চিন্তা করো না, দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে। কদিন ধরে তুমি একদম ঠিকভাবে রেস্ট নিতে পারোনি। এসো বসো। নাও, এবার নিশ্চিন্তে আমার কোলে মাথা দিয়ে চোখটা একটু বোঝো, ঠিক হয়ে যাবে।
বাড়িতে বাসন মাজতে মাজতে হাত দুটো একেবারে খসখসে হয়ে গেছে। পায়েল, এই অর্ঘ, তোমাকে যে লয়ারের নাম্বারটা জোগাড় করতে বলেছিলাম, করেছো তুমি? হ্যাঁ, আমি তো জোগাড় করেছি আর তোমাকে তো টেক্সটও করে দিয়েছি। ও আচ্ছা আচ্ছা। কিন্তু তুমি আমায় একটা কথা বলো যে তুমি জাহ্নবী লয়ারের নাম্বারটা নিয়ে করবে কি? ডার্লিং, এত উতলা হচ্ছ কেন? একটা কথা মাথায় রাখবে, জল যেদিকে যায় তখন তার সাথে ঠিক সেই দিকেই বয়ে যেতে হয়। শাস্তি ভোগান্তির লাইফ থেকে বেরোনোর এটাই হাই টাইম। আর তার জন্য আমাকে জাহ্নবীর সেভিয়ার হতে হবে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এক মিনিট। তুমি জাহ্নবীর সেভিয়ার হবে? আচ্ছা ঠিক আছে, তুমি না হয় জাহ্নবীর সেভিয়ার হবে, কিন্তু তুমি আমায় একটা কথা বলো যে জাহ্নবীর সেভিয়ার হওয়াতে আমাদের লাভটা কি? অর্ঘ, তুমি তো দেখলে, ক্ষমা চাইলাম, ভালো মানুষের নাটক করলাম, কিন্তু কিচ্ছু হলো না। এ বাড়িতে কেউ কনভিন্স হলো না। যে তিমিরে ছিলাম ঠিক সেই তিমিরেই রয়ে গেছে। দেখো অর্ঘ, এ বাড়িতে বড় বৌমার অধিকার ফিরে পাওয়ার থেকেও আমার কাছে এখন ইম্পর্টেন্ট জাহ্নবীর ত্রাণকর্তা হওয়ার। কারণ আমি জানি যে জাহ্নবী যেন তেন প্রকারেণ এখন কর্ণকে শাস্তি পাওয়াবেই, আর তার জন্য লাখ লাখ টাকা খরচা করতেও পিছপা হবে না। সেই সুযোগটাকে আমাদের কাজে লাগাতে হবে। বাহ, ওয়ান্ডারফুল পায়েল, এটা তো আমি ভেবে দেখিনি। কিন্তু পায়েল, আমায় তুমি একটা কথা বলো যে তুমি জাহ্নবী সেভিয়ার হবে কিভাবে? ও, এবার বুঝেছি। তার মানে তুমি কর্ণ আর রাধিকার সম্পর্কের বিষয়ে জাহ্নবী লয়ারকে জানাবে, তাই তো? একদম ঠিক, একদম ঠিক ধরেছো তুমি। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। হ্যালো, আপনি কি জাহ্নবী দত্তের লয়ার বলছেন? আমি ধরে নিন না, আপনাদের ওয়েলউইশার, হিতাকাঙ্ক্ষী। মা, ছোট কাকা, বুঝি রেস্টুরেন্টের এই ফুটেজটা আমরা হাতে পেলে আমাদের কেসের ক্ষেত্রে কিন্তু খুব সুবিধা হবে। আমরা প্রমাণ করতে পারবো যে কর্ণ জাহ্নবীর কাছে যেত না, জাহ্নবী কর্ণকে নিজের কাছে ডাকতো। ফলস সিম্প্যাথি গ্রাউন্ড যে কর্ণর হেল্প চেয়েছিল, এটা প্রমাণ করতে পারবো আমরা। আমি জানতাম একটা না একটা উপায় ঠিক বেরোবে। বৌদি ভাই, স্যার ফোন করেছিলেন, উনি রেস্টুরেন্টের সমস্ত ফুটেজ পেয়ে গেছেন। হ্যাঁ, আর এই ফুটেজগুলোই উনি কোর্টে প্লেস করবেন। আর এই সমস্ত ফুটেজগুলো দিয়েই আমরা সবটা প্রুফ করতে পারবো। আমি রাধা গোবিন্দের কাছে মানত করেছিলাম, এই কেসটা জিতে গেলে আমি ভালো করে পুজো দেব। আমি চাই না আমাদের সংসারে আর কোনো বাধা বিপত্তি আসুক, আর কোনো বিপদ আসুক, আমি চাই না। আমি আমার সোর্স লাগিয়ে ওই জাহ্নবী আর মিস্টার দত্তের ব্যাকগ্রাউন্ডটা খুঁজে বের করার চেষ্টা করছি। ওরা অ্যাকচুয়ালি কি করে। মিস্টার দত্ত যে সুন্দরী বউকে সামনে রেখে ব্যবসা করেন, এমন একটা খবর আমার কানে এসেছে। দেখো, কথাটা আমি তোমাদের সবার সামনে বলছি বলে আই এম ভেরি সরি, বাট আই থিঙ্ক এটা হলেও হতে পারে। ওসব থাক না বাবা, না মানে আমাদের উদ্দেশ্য তো কর্ণকে নির্দোষ প্রমাণ করার। জাহ্নবী কর্ণর বিরুদ্ধে যে মিথ্যে অভিযোগগুলো এনেছে সেগুলোকে মিথ্যে প্রমাণ করাটা এই মুহূর্তে আমাদের জন্য যথেষ্ট। আমার মনে হয় না সেক্ষেত্রে ওনাদের পার্সোনাল লাইফটা সবার সামনে আনা উচিত। না মানে পাবলিকলি একজন মহিলা চরিত্র নিয়ে কথা বলাটা মোটেই ঠিক নয়, তাই না বাবা?
রাধিকা, তুমি এখনো জাহ্নবীর কথা ভাবছো? যে মেয়েটা কর্ণ আর তোমাকে এতটা হ্যারাস করেছে, যার জন্য তোমরা এখনো এতটা সাফার করছো, তুমি সেই জাহ্নবীর কথা ভাবছো রাধিকা? সত্যি তুমি খুব বড় মনের মেয়ে। থাক না ছোট কাকা, আমরা সবাই জানি জাহ্নবী কি করেছে। তার মানে তো এই নয় যে আমরা ওর লেভেলে নিজেদেরকে নামিয়ে ফেলবো। আমাদের ওকে একজন মহিলা হিসেবে ট্রিট করা উচিত, রেসপেক্ট করা উচিত। আমাদের শুধু এখন একটাই উদ্দেশ্য, কর্ণর বিরুদ্ধে সমস্ত মিথ্যে অভিযোগগুলোকে ভুল প্রমাণ করা। সেটাই আমাদের জন্য যথেষ্ট। দেখো, আমি এটা জানি রাধিকা যে 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 ভাষাটা বোঝে তার সঙ্গে সেই ভাষায় কথা বলা উচিত। এখন তুমি যেটা ভালো মনে করবে সেটাই করো। আচ্ছা, বাই দ্য ওয়ে, কর্ণ কোথায়? বাবা বাবা ও রেডি হচ্ছে, এক্ষুনি নিচে নামবে। ঠিক আছে, দেখো। চিন্তা করো না কর্ণ, আজকেই কোর্টে প্রমাণ হয়ে যাবে যে তুমি কোনো দোষ করোনি, তুমি নির্দোষ। কি হবে না হবে সে তো সময় সব বলবে রাধিকা। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। মহামান্য বিচারপতি ম্যাডাম আশা বোস আসছেন। বস। জাজ এসে গেলেন, অথচ লয়ার আঙ্কেল এখনো এলেন না। কি আবার হলো ওনার? The number you have called is currently switched off. আপনারা মোবাইল কেউ ঘাটবেন না, মোবাইল ফোন সব বন্ধ করুন, সুইচ অফ করুন ফোন। সরি। লয়ার আঙ্কেলকে ফোন করছিলাম, উনি তো এখনো এসে পৌঁছলেন না, কিন্তু ফোনটা সুইচড অফ বলছে। সুইচড অফ কেন? কোথায় লয়ার আঙ্কেল? বুঝতে পারছি না তো এখন। কেস নাম্বার 36/21 কর্ণ সেন ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল in the High Court of Kolkata Criminal Appellate Jurisdiction, the Honorable Justice Asha Bose, সরকারি পক্ষের উকিল পাবলিক প্রসিকিউটর মিস্টার সুজিত দাস লার্ন অ্যাডভোকেট, আর আবেদনকারীর পক্ষের উকিল মিস্টার উজ্জ্বল বোস। মামলার শুনানি শুরু হোক। কি করে শুরু করব ইওর অনার? ডিফেন্সের লয়ারই তো এখন আসেন। মিস্টার এন্ড মিসেস সেন, আপনাদের লয়ার কোথায়?
মিলর্ড, উনি আসছেন। উনি নর্মালি লেট করেন না, হয়তো কোথাও আটকে গেছেন। হ্যাঁ, সেটা আমি বুঝতে পারছি যে উনি ওনার সময় মতোই এসে পৌঁছবেন। ততক্ষণ এই মহামান্য বিচারপতি, মহামান্য আদালত, এই সমগ্র বিচার ব্যবস্থা ওনার জন্য ওয়েট করে বসে থাকবে। উনি হয়তো জানেন যে আমাদের মহামান্য বিচারপতির হাতে অঢেল সময়। মিস্টার সেন, আপনার অ্যাডভোকেটকে বলে দেবেন আদালতের সময় খুব মূল্যবান, অযথা যেন এই সময়ের অপচয় না করেন। সরি মিলর্ড।